মনে আছে কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম আমি আমার একটি ভাড়া বাসার ওয়াশরুমের মধ্যে এই পুতুলটি পেয়েছিলাম। হ্যাঁ, আজকে সেটির সম্পূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। চলুন সম্পূর্ণ ঘটনাটি আমরা জেনে নিই। কিছু মাস আগের কথা, আমি নতুন একটি বাসা খুঁজতেছিলাম নতুন বাসায় ওঠার জন্য। তো ফেসবুকে একটি গ্রুপে আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে কমেন্ট করে বলে যে সে আমাকে সাবলেট হিসেবে নিতে চায়। তো আমি যখন তার সাথে সবকিছু কনফার্মেশন হয়ে তার বাসায় যাই, সেই দিন রাত্রের ঘটনাই এটা। আমি তার বাসায় যাওয়ার পরে সেখানে আমার কিছু জিনিসপত্র রেখে আমি সারাদিন বাইরে ছিলাম। জানেন একটা বাসা চেঞ্জ করলে কতটা ব্যস্ত থাকি সবাই। তো সেরকম ব্যস্ততা কাটানোর পরে যখন রাত্রেবেলা আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, তখনই এই ভয়ানক পুতুলটি আমার সামনে চলে এসেছিল। ওয়াশরুমে যাওয়ার পরেই তো আপনারা সকলেই জানেন বাকি ঘটনাটি। সেই পুতুলটির একটি আঙ্গুল ছিল না, ছিল না চোখ, ছিল না নাক। তারপরে তো বুকের ভিতরে দেখছেন কিভাবে ব্লেড দিয়ে সেখানে দাগানো হয়েছে। এরকম বিবস্ত্র এই পুতুলটি দেখার পরে যে কেউ আটকে উঠবে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, আমিও খুব ভয় পেয়েছি। তারপরের ঘটনাটাই আপনাদের অজানা, সেটাই এখন আপনাদেরকে জানাবো। তারপর হলো কি, আমি যখন ওয়াশরুমে ওয়াশ করে সবকিছু শেষ করে যখন আমি ঘরে আসলাম, আমার রুম যেটা আমাকে দিয়েছে থাকার জন্য, সেই রুমে আসার পরে কি হলো, আমি সেই রুমের মধ্যে বসলাম। তো ওই মহিলাটা আসলো, এসে আমার সাথে কথাবার্তা বললো। তো প্রথমেই আমি মহিলাদের দিকে তাকাই না, কিন্তু প্রথমে এক নজর কিন্তু দেখা যায়। তো সেই এক নজরটা যখন দেখছি, আমি দেখলাম ওনার মুখে এখানে আপনার পুরাটা এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরাটা ফাড়া। মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এভাবে কাটা ছিল, পরে সিলি করছে, পুরাটা এই জায়গায় এরকম দাগ হয়ে আছে। মানে খুবই বিবস্ত্র। এই জায়গাটা যখন খেয়াল করবেন আপনি খুব ভয় পাবেন। তো আমি প্রথমে বুঝতে পারলাম না, আমি ভাবছি হয়তো অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু মনে মনে আবার ওই পুতুলের কথাটিও মাথায় আসতেছে। তারপরে তার কথাবার্তাও কিছুটা মানে মেন্টালি সিক টাইপের, এরকম টাইপের ছিল, যেমন উনি থাকে ভাড়া বাসায়। তারপর উনি বলতেছে যে উনি নাকি মানুষদের থেকে 49 লাখ টাকা পায়, 49 লাখ টাকা নাকি তিনি ধার দিয়েছেন, আবার তিনি ভাড়া থাকেন। মানে এই জিনিসটাও একটু মানে মেন্টালি সিক টাইপের মানুষদের মতো লাগলো এই কথাবার্তা। তারপরে আরো অনেক বিষয় আছে যেগুলো ভুলে গেছি, তারপরেও মনে করার চেষ্টা করতেছি। তারপরে উনি আমার ইনকাম, আমাকে বলতেছে ওনার হাজবেন্ডের এখানে কাজ করতে, আরো অনেক কিছু। মানে একেবারে টোটালি মেন্টালি সিক একটা মানুষ যেরকম থাকার কথা সেরকম মোটামুটি আচরণ করতেছে। মানে ধরতে পারেন 50% উনি সিক আর 50% সুস্থ আছে এরকম। তো যাই হোক, ওনার কথার মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস ছিল, সেগুলো আমি তেমন একটা কানে নেই নাই। বাট যখন আমি রাত্রে ঘুমালাম দরজা লাগিয়ে আমার ওয়াইফকে নিয়ে, তো আমরা দুজন শুয়ে পড়েছি। তারপরে কি হলো, মানে আমরা শুয়ে পড়ছি ধরেন 5 মিনিট হয়েছে। তো নতুন বাসা, আমাদের একটু আনইজি ফিল হচ্ছে স্বাভাবিক। হঠাৎ করে আমাদের দরজার মধ্যে জোরে জোরে কড়া নাড়া শুরু করলো। তো আমরা তো মানে ভয় পেয়ে গেলাম, এত জোরে দরজা বাড়ি দেওয়ার কারণ কি? আর অনবরত মানে দরজায় নক করতেই আছে, থামেই না। আমি জোরে জোরে চিৎকার করে করে বলছি যে কে, কি সমস্যা বলেন, কি কোন কারণে বলেন। আবার আমি ওই মহিলাকেও নাম্বারে কল দিচ্ছি, ওনার নাম্বারে কল ঢুকছে না। তো আমি দেখেন একটা বাসায় সাবলেট উঠছি, সেটা কিন্তু বাড়িওয়ালা সরাসরি অবগত না, সেই লোকটাই জানে আমি তার বাসায় উঠছি। আবার উঠার পরে এখন দরজা লাগায় দেওয়ার পরে রাত্রেবেলা যদি এভাবে এসে দরজায় নক দেয়, আপনি কি ভয় পাবেন না? আমি তো ভাবছি কোন ডাকাতের কবলে পড়লাম ভাই, এখানে আইসা শুতে না শুতে এরকম দরজা ধাক্কাতেই আছে। মানে আমি তো দরজা খুলবই না, আমি নিয়ত করে ফেলেছি, কারণ খুললে আমি সকালবেলা খুলবো। এরকম মানে ভয় পাইতাছিলাম তখন ভাই অনেক। মানে 1 মিনিট ধরে করতে আছে, একটুও থামে না, জোরে জোরে দরজা একদম ভেঙে ফেলতেছে, এরকম একটা অবস্থা। পরে আমি বাধ্য হয়ে দরজাটা খুলতে হয়েছে। খোলার পর দেখি ওনার হাজবেন্ড, সেই আন্টির হাজবেন্ড, মানে দরজাটা খোলার পরেই বলতেছে যে ওনার ওয়াইফ কোথায়। আমি বললাম দেখেন ড্রয়িং রুমেও থাকতে পারে। তা আমাদের এখানে এত জোরে করা নাড়ছে, এগুলো নিয়ে আর কিছু বললাম না, কারণ নতুন একটা বাসায় উঠছি, এখনই আমাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটতেছে। তো পরে উনি কি করলো, মেইন গেটের দিকে তাকিয়ে দেখলো যে মেইন গেট বাহির দিয়ে ওনার ওয়াইফ লাগিয়ে বাহিরে চলে গেছে। তখন বাজে রাত 1টার মতো। ওয়াশরুমে তো আপনাদেরকে দেখালাম এরকম পুতুল, তারপরে ওনার কথাবার্তাও অন্যরকম টাইপের, ওনার মুখে এত বড় একটা কাটা। এরপরে রাত 1টার দিকে উনি ওনার হাজবেন্ডকে না জানিয়ে চলে গেল। হ্যাঁ, তো তারপরে প্রায় আধা ঘন্টার পরে উনি বাসায় আসছে। তখন আমরা দরজা লাগিয়ে রুমের ভিতরে মানে একটু আলোচনা করতেছিলাম, এখানে কি থাকবো কি থাকবো না, এরকম একটা পরিস্থিতি আর কি। তো তারপর আরেকটা রিজন আছে, ওনার ঘরে যে ওনার বেবি ছিল, ওনার 2টা বেবি, একজন ছিল না ওই দিন। তো একটা ছোট বেবি ছিল, আপনার বয়স অ্যারাউন্ড কত হতে পারে? 1.5 বছর 2 বছর। হ্যাঁ, বয়সটা আপনার 1.5 থেকে 2 বছর এরকম হইব।
ওই বাচ্চাটা না সারাদিন কান্না করে, মানে কান্না থামাই না, একদম এক্সট্রিমলি কান্না করতেই থাকে, মানে থামেই না। মানে এরকম কখন করে একটা বাচ্চারা যখন হয়তো উল্টাপাল্টা কোনো জিনিস দেখে, বাচ্চারা কিন্তু এগুলো অনুভব করতে পারে, তো হয়তো এই কারণে কান্না করে। মানে টোটালি ওই দিনটা আমি যে কত কিছু সামলায় উঠছি, ওই মহিলার কার্যকলাপ, ওনার চেহারার এই কাটা দাগ, তারপর ওনার বাচ্চার কান্না, উনি রাত্রেবেলা এইভাবে বের হয়ে যাওয়া, ওনার বাসায় ওয়াশরুমের মধ্যে এরকম বিভৎস একটা পুতুল পাওয়া, মানে সবকিছুই টোটালি আমাকে এতটা মেন্টাল প্রেসার দিচ্ছিল, আমি মানে কোনো কিছু কুলিয়ে উঠতে পারছি না। একটা বাসায় উঠছি, এখন হুট করে তো আর এখান থেকে চলে যেতে পারতেছিলাম না। তারপর যখন রাত্রে এরকম ঘটনা ঘটলো যে আমি আমার ওয়াইফ নিয়ে যদি সিকিউর না থাকতে পারি, আমাদের যদি প্রাইভেসি না থাকে, এইভাবে রাত্রে এসে না হাজবেন্ড যদি বাইরে বাইরে করতে থাকে, হ্যাঁ উনি নাই ঘরে এই জন্য, তো ওই বাসায় কিভাবে থাকবো বলেন। আর এরকম কালো জাদুর মতো কাহিনী করতেছে, সবকিছুই কিন্তু ব্ল্যাক ম্যাজিক টাইপেরই, ওনার চলাফেরা বলেন, ওনার বাসা সবকিছুই বলেন, মানে টোটালি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমার একজন মানে খুব কাছের বড় ভাই, উনি বলছিলেন যে ভাই অনলাইনের কোনো জিনিসই ভালো না, অনলাইন থেকে যে বাসাটা নিছেন এটাও কিন্তু আপনার উচিত হয় না। সেটা আমি তখন হারে হারে টের পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমি সিদ্ধান্ত নেই যে ওইখান থেকে আমি চলে আসবো। পরে আপনার ঘুম থেকে উঠছি একটু ভোর ভোর, উঠে ওনাদেরকে জানাইও নাই, বাস আমার একটা ব্যাগ ছিল, সব মালামাল উঠাই নাই ওই দিন, ব্যাগ ছিল আর একটা বালতি ছিল, তো ওই বালতির মধ্যে ঘরের আসবাবপত্র যা আছে সবকিছু নিয়ে আমি টোটালি ওইখান থেকে কেটে পড়েছি। তো দর্শক, আসলে আমার সিদ্ধান্তটা কেমন হয়েছে, আপনারা এর আগে বলছেন ভালো সিদ্ধান্ত নিয়েছি, তো এখন তো পুরো স্টোরিটা শুনলেন। তো কথা হচ্ছে, একটা জায়গায় ওঠার আগে অবশ্যই সেখানে যাচাই বাছাই করে ওঠা দরকার। যাই হোক, এটা আমার ভুল ছিল, মিস্টেক ছিল, কিন্তু আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করে শেষ হবে না যে আমি ওইখান থেকে ফিরে আসতে পারছি। যদি আল্লাহ না করুক ওই দিন রাত্রেবেলা যদি আমার কোনো একটা অঘটনও কিন্তু হতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ বেঁচে ফিরেছি। তো এই ঘটনাটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আপনারা সব সময় যে কোনো জায়গায় যে কোনো জিনিস করার আগে অবশ্যই এটার উপরে যাচাই বাছাই করবেন। কোন একটা জায়গায় গেলে সেই জায়গাটা আসলে আমার জন্য সেফ কিনা এটা নিশ্চিত করে তারপরে ইনশাল্লাহ সবকিছু করবেন। তো যাই হোক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে সবসময় সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার লাইফে যদি আরো অনেক স্টোরি শুনতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ফিরছি আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।